আমার ৬৩তম জন্মদিনে ছেলে ফিস ফিস করে বলল, আশা করি এটাই আপনার শেষ মোমবাতি নেভানো শেষ জন্মদিন আব্বা। আমার নাম আরিফ আহমেদ, বয়স ৬৩। আজ যে দোতলা বাড়িতে বসে তারা রাজকীয় মেহমানের মতো বিরিয়ানি খাচ্ছে, সেই বাড়িটা গড়ে উঠেছে আমার জীবনে ৩০ বছরের হাড়ভাঙ্গা পরিশ্রম, ওয়ার্কশপের ধোঁয়া আর প্রতি সকালের ব্যথায় টনটন করা আমার এই হাঁটুর দুটোর বিনিময়ে। আমার স্ত্রী মাজেদা ৮ বছর আগে ক্যান্সারে মারা গেছে। সে চলে যাওয়ার পর থেকে এই বিশাল বাড়িটা বড্ড বেশি একাকী মনে হতো। কিন্তু সবচেয়ে বড় শূন্যতা ছিল আমার সন্তানের আচরণে। তারা এখন আমার কাছে তখনই আসে যখন তাদের কোনো স্বার্থ থাকে। রুহান আমার বড় ছেলে। ছোটবেলায় সে আমার বুকের উপর মাথা রেখে বিটিভিতে কার্টুন দেখতো, আর আজ বড় হয়ে সে আব্বা ডাকটা ঠিক এমন সুরে বলতো যা শুনলে মনে হয় কোনো ব্যাংক কর্মকর্তা ঋণের টাকা আদায় করতে এসেছে। ওর বউ নিশাত, মুখে সারাক্ষণ প্লাস্টিকের হাসি লেগে থাকে। এই ধরনের মানুষরাই সকালে শ্বশুর শাশুড়ি পাশ হয়ে সালাম করে আর বিকেলে গিয়ে আলমারিতে জমির দলিলের ফাইল খুঁজে। প্রতিবারই তারা যখন আসতো একই আলাপ তুলতো, আব্বা লাইফ ইন্স্যুরেন্স কাগজগুলো দেখা দরকার, ধামরাইয়ের ওয়ার্কশপটা এখন ফ্যামিলির নামে নামজারি করে ফেলা উচিত। ওরা আমার পুরো জীবনটাকে শুধু কাগজ মনে করতো। আমার ৬৩তম জন্মদিনে রাতের ঘরোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সবাই এসেছিল, রোহান, নিশাত, আমার ২ নাতি, এমনকি আমার এক দূর সম্পর্কের ভাগ্নেও, যে ফ্রি বিরিয়ানি খাওয়ার সুযোগ ছাড়া কখনো মামার খোঁজ নেয় না। চকবাজার থেকে আনা কেক, মোমবাতি সব রেডি। হলের এক কোণে ট্রাইপডে একটা ফোন বসানো হয়েছে ফ্যামিলি মেমোরির ভিডিওর জন্য। ডাইনিং টেবিলে তখন খাসির রেজালা, পোলাও আর বোরহানির সরাসরি। নিশাত ইতিমধ্যে হাত নেড়ে বলছিল যে পেছনের বারান্দায় ভেঙে রান্নাঘরটা কিভাবে মডার্ন করা যায়। রুহান বলছিল ধামরাইয়ের ওয়ার্কশপে এবার নতুন পার্টনার নেওয়া দরকার। এর মধ্যে শুধু আমার ছোট্ট নাতিটা আমাকে মন থেকে জড়িয়ে ধরলো, একমাত্র সেই ছিল নিষ্পা। তারপর কেকটা আমার সামনে আনা হলো, সবাই হাততালি দিয়ে হ্যাপি বার্থডে গাইতে শুরু করলো। আমি মাজেদের শূন্য চোয়ালটার দিকে তাকালাম, ঠিক তখনই রুহান পানির গ্লাসটা হাতে নিয়ে আমার একদম কাছাকাছি ঝুঁকে এলো। তারপর এত নিচু সুরে ফিসফিস করে বলল, যা কেবল আল্লাহ আর আমি শুনতে পেলাম, আশা করি এটাই আপনার শেষ মোমবাতি নেভানো আব্বা। সে কোনো নাটক করেনি, আর ঠিক এই কারণেই আমার কলিজাটা ছিঁড়ে গেল। সে কথাটা খুব শান্তভাবে বলল, যেন একজন সন্তান তার বাপের সম্পত্তির ওয়ারিশ হওয়ার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। আমার বুকটা ভারী হয়ে উঠল, ভয়ে নয়, অপমানে। আমার ছেলে আমার স্বাভাবিক মৃত্যু চাচ্ছে না, সে চাচ্ছে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। আমি মোমবাতিটা ফু দিয়ে নেবালাম, সবাই জোরে হাততালি দিল। রুহান ক্যামেরার দিকে তাকিয়ে চমৎকার হাসলো। আমি চোখ তুলে সোজা ওর চোখের দিকে তাকালাম। আমার মনের ইচ্ছে ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। আমি শান্ত গলায় বললাম, আগামীকাল তোমরা সব বুঝতে পারবে। কথাটা শুনে রুহানের চোয়াল শক্ত হয়ে গেল। নিশাতের মুখের হাসিটা ১ সেকেন্ডের জন্য গায়েব হয়ে গেল। তারপর তারা আবার স্বাভাবিক হয়ে কেক খেতে লাগলো। ওরা যখন বিদায় নিল, পুরো বাড়িটা জুড়ে পুরা মোম আর পারিবারিক মিথ্যার এক দম বন্ধ করা গন্ধ রয়ে গেল। আমি একাই টেবিল থেকে প্লেটগুলো তুলছিলাম। নিশাতের ব্যবহার করা একটা টিস্যুর নিচে একটা ছোট্ট হাতে লেখা কাগজ পেলাম। সেখানে লেখা বাড়ি, ওয়ার্কশপ, ডিপিএস অ্যাকাউন্ট, সইবাকি। আমি অন্ধকার ঘরে একা একাই হাসলাম। তখন ফোনে মেসেজের টোন বাজলো, রুহানের মেসেজ, খাবারের জন্য থ্যাঙ্কস ওল্ড ম্যান, কাল কিন্তু বাড়ির কারেন্ট বিলটা দিয়ে দিয়েন। সে আব্বা লেখেনি, লিখেছে ওল্ড ম্যান। আমি উপরে গেলাম, মাজেদার আমি মিলে কেনা লোহার লকারটা খুললাম। ভেতরে বাড়ির দলিল, ব্যাংকের স্টেটমেন্ট আর একটা লাল ফাইল ছিল যার উপরে রুহানের নাম লেখা। এত বছর ধরে আমার ভেতরের এক অন্ধ বাবা এই ফাইলে হাত দিতে দেয়নি, কিন্তু আজ রাতের পর সেই বাবাটা মরে গেছে। আমি পাতাগুলো উল্টাতে সব পড়লাম। আমি বুঝতে পারলাম রুহান আমার মরার জন্য অপেক্ষা করছে না, সে নিখুঁত ভাবে আমাকে পথে বসানোর ফাঁদ পেতেছে। ভোর ৫টায় আমি অ্যাডভোকেট শওকত সাহেবকে ফোন করলাম। তিনি মাজেদের ভাইয়ের মতো ছিলেন। শওকত ভাই, আমি বললাম সময় হয়ে গেছে। সকাল ৭টার মধ্যে তিনি আমার ড্রয়িং রুমে এসে বসলেন, হাতে কালো ফাইল। আমি তাকে নিষাদকে ফেলে যাওয়া সেই টিস্যু, রুহানের মেসেজ আর লকারের কাগজগুলো দেখালাম। শওকত ভাই সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরিফ, তুমি যদি রুহানের কথায় এই কাগজগুলোতে সই করে দিতে, তবে আগামী ৬ মাসের মধ্যে এই বাড়ি, ওয়ার্কশপ আর ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছুর উপর তোমার অধিকার থাকতো না। তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে ওরা দ্বিধা করতো না। আমি কোনো ধাক্কা খেলাম না, বরং এক ধরনের অদ্ভুত স্বস্তি পেলাম। আমি টেবিলে রাখা নতুন ফাইলে সই করলাম। আমার হাত একটুও কাঁপেনি। দুপুরে আমি রোহানকে ফোন করলাম, বললাম তোরা সবাই আজ দুপুরে চলে আয়, জরুরি একটা বিষয়ে কথা আছে। তারা খুব খুশি মনে এলো। রুহান নতুন পাঞ্জাবি পরেছে, নিশাতের গা থেকে দামি আতরের সুবাস। আমার ছেলে আমার বাড়িতে এমন এক ভাব নিয়ে ঢুকলো যেন এই দেয়ালগুলো ইতিমধ্যে তাকে মালিক হিসেবে চিনে নিয়েছে। তা আব্বা, রুহান সাহেব আরাম করে বসতে বসতে বলল, অবশেষে তাহলে ওয়ার্কশপ আর বাড়ির নামজারিটা করেই দিচ্ছেন? হ্যাঁ দেব, আমি হাসলাম। আর সাথে আরো কিছু বিষয়। নিশাত মিষ্টি করে বলল, খুব ভালো সিদ্ধান্ত আব্বা, ফ্যামিলির জিনিস ফ্যামিলিতেই থাকা ভালো। ওরা জানতো না যে আমার স্টাডি রুমের আতখোলা দরজার আড়ালে অ্যাডভোকেট শওকত সাহেব
বসে আছেন। আমি ওদের পেট পুরে পোলা মাংস খেতে দিলাম। আমার সামনে বসে ওরা আমার ভবিষ্যৎ এমনভাবে ঠিক করছিল যেন আমি জীবন্ত